গণমানুষের দল, বাংলাদেশের পক্ষের দল একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা হিন্দুস্তানের মাল ছিল তারা হিন্দুস্তান রপ্তানি হয়ে গেছে, অর্থাৎ ভারতে রপ্তানি হয়ে গেছে। আমার হিন্দু ভাইয়েরা নাকুশ হবেন না, আপনারা বাংলাদেশী, আমরা বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশী। সুতরাং আমি বলি, ভারতের মাল ভারতে পাচার হয়ে গেছে। আমরা বাংলাদেশের পক্ষের যারা এই দেশে আছি, এই দেশে আমাদের ঠিকানা। এই 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্তিকরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠা করলো। তিনি নিজেই বাংলাদেশের রানী হয়ে গেলেন। এই দেশ রাজত্বে পরিণত হলো, এই দেশ আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকলো না। গুণ, খুন, অপহরণ নিত্যদিনের কাহিনী হয়ে গেল। এইভাবে আমরা 2009 সাল থেকে 2024 পর্যন্ত এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা সংগ্রাম করতে থাকলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই এক প্রেক্ষাপটে আমি অপহরণ হয়ে গেলাম, আমাকে গুম করা হলো। আমার অনেক সহকর্মীকে, অনেক সহপাঠীকে, অনেক নেতৃবৃন্দকে, অনেক সাংবাদিককে, অনেক জনসাধারণকে গুম করা হলো, হত্যা করা হলো। সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছি। সেই 31 দফা কর্মসূচির পরে আমরা এখন এক একটি করে প্রত্যেকটি সেক্ষেত্রে আমরা কর্মসূচি এমনভাবে প্রণয়ন করছি, এমনভাবে প্রকল্প প্রণয়ন করছি, এমনভাবে ইশতেহার প্রণয়ন করছি যাতে বাংলাদেশের সকল মানুষ, নারী, পুরুষ, বৃদ্ধ, মহিলা, শিশু সকলের জন্য যেন আমরা সুযোগ সৃষ্টি করতে পারি। সেইভাবে আমরা বলছি, আমরা দরিদ্র ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড দেব। যে ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের মহিলা যিনি প্রধানকর্ত্রী, তিনি পাবেন মর্যাদা, তিনি পাবেন নিরাপত্তা, তিনি পাবেন আর্থিক সক্ষমতা এবং তার সেই সক্ষমতার ফলে ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে শিক্ষিত করতে পারবেন, দেশের সম্পদ হিসাবে গড়ে তুলবেন। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড দেব সবার জন্য, যাতে এই দেশের কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেজন্য সবার কাছে স্বাস্থ্য কার্ড থাকবে। চিকিৎসা পেতে এবং সরকারি চিকিৎসালয় চিকিৎসা দিতে বাধ্য থাকবে। যেটা বলেছি, যারা শিক্ষিত বেকার তাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব। তারপরে তার কর্মসংস্থান হবে, এরপরে তাই সে সক্ষম হবে নিজের রুজি নিজে করবে। এই বেকার ভাতা প্রদান করার নিয়মটা আমরা প্রথম চালু করব ঘোষণা করেছি। অনেকে বলল এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আমাদের দেশের শত নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আওয়ামী লীগের সময়। অথচ এই বেকার ভাতা প্রদানের জন্য আমরা দেখেছি 5,000 থেকে 10,000 কোটি টাকার বেশি লাগে না। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যেই পরিমাণ ব্যাংক লোন তছরূপ করা হয়েছে, সেই পরিমাণ ব্যাংক লোন দিয়ে নাকি 24টা পদ্মা সেতু করা যেত। তারা এই রাষ্ট্রের জনগণের অর্থ পাচার করেছে যে পরিমাণে এই রাষ্ট্র টিকে থাকার কথা না। আজকে ব্যাংকিং সেক্টর দেউলিয়া হয়ে গেছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর যেগুলো বলে দেউলিয়া হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনা। আর বেকারদের জন্য 10,000 কোটি আমরা দিতে পারবো না? এটা কথা হলো? দরকার হলে 20,000 কোটি টাকা দেওয়া হবে বেকারদের জন্য। এটা সম্ভব যদি অর্থনৈতিক শৃঙ্খলা আমরা ফেরাতে পারি। যে শিক্ষা ব্যবস্থার কথা বললাম, যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম এবং ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, আমরা হিসাব করে দেখেছি শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই পরিমাণ অর্থ 1 বছরে আমাদের লাগে না। যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, যদি আমরা সবাই রাষ্ট্রের মালিক মনে করি নিজেদের, তাহলে পরে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এই দেশকে পুনর্নির্মাণ করা সম্ভব ইনশাআল্লাহ। মেরামতের দায়িত্ব আর উদ্দীপ হইছে তুইলে সামনে গণ যা দেখানো হইব, রাষ্ট্র হাম করা হইব। কিন্তু হতাদের কিশোরের এই
জনসভায় হনুমান মিস নবীজি ওনারা এই কিশোরত পুরা আলী যখনই জনসভা করে ডাকিবেন ইনশাআল্লাহ ওনারা দাঁড়াবেন। বিশেষ করে আর মহাবীরকল আমার মতো অনেকেই সৌভাগ্যবান হয়নি, তারা এখনো ফিরে আসেনি। সুমনের মা এখনো জানলা খুলে অপেক্ষা করে তার সন্তান কবে ফিরবে। অনেক শহীদের মা এখনো পর্যন্ত অপেক্ষা করে তার ছেলের লাশ তো সে পায় নাই, কবরের ঠিকানা কবে পাবে। সেই রকম একটা মৃত্যু উপত্যকায় আমরা বসবাস করতাম, একটা রাক্ষস রাজ্যে পরিণত হয়েছিল এই দেশ। আমরা যদি সেই জায়গা থেকে মুক্তি পেতে চাই, যদি আমরা পুনরায় বাংলাদেশে কোনো স্বৈরাচারের উৎপত্তি না চাই, তাহলে আমাদেরকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।